আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার, বিপ্লবী প্রবাসীদের বিপক্ষে অবস্থান নেওয়া, কূটনীতিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। দীর্ঘকাল অনির্বাচিত সরকার থাকা ঠিক নয় বলছে বিএনপি। শাপলা চত্বরের ঘটনা নিয়ে হাসিনার মিথ্যাচার অভিযোগ জামায়াতের। দীর্ঘ 15 বছর পর সমাবেশের সুযোগ পেল খেলাফত মজলিস। নতুন বাংলাদেশ তৈরির লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সারা দেশে নৌ শ্রমিকদের কর্মবিরতিতে অচলাবস্থা, জাহাজে 7 খুনের বিচার ও ক্ষতিপূরণ দাবি। টোল প্লাজার দুর্ঘটনায় বাস চালক গ্রেপ্তার। বিমান বিধ্বংসের ঘটনায় দোষ স্বীকার না করে ক্ষমা চাইল পুতিন। সমবেদনা জানিয়ে দায় সারছে মস্কো। সংবাদপত্রে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সাথে আছি আমি ফার্নাস জুই। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগে সম্পন্ন করা হবে জুলাই আগস্ট গণহত্যার বিচার, এমন আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় জানানো হয়, বিচার কাজ গ্রহণযোগ্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে গুম হত্যা বিষয়ক সংলাপে একথা বলেন তারা। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। আওয়ামী লীগের 15 বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাজনৈতিক বিরোধের জেরে গুম খুনের ঘটনা ঘটেছে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরে এসেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। এমন প্রেক্ষাপটে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেষ দিন আলোচনা করা হয় গুম, খুন, জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে। যখন আসবেন আমরা এই প্রশ্নগুলো তার কাছে রাখবো। সংলাপের শুরুতে বিগত সরকারের আমলে যারা গুম হওয়া বিভিন্ন ছাত্রদলের নেতারা গুমের সময়কার করুণ নির্মমতার অভিজ্ঞতা তুলে ধরেন। জিসানকে জুলাই গণহত্যার সময় তার বাড়িতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে বলে উল্লেখ করে দেশের রাজনৈতিক নেতারা বলেন, এই গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার করার একটা ক্যাটাগরি সেট করা দরকার। গত 1.5 দশকে যে সমস্ত গুম, খুন, অপহরণের ঘটনা সংগঠিত হয়েছে, আমাদের বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এক ধরনের অনুমোদন তারা তাকে দিয়ে গেছেন। এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করতে হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের হাতে যে মশাল আপনারা দিয়েছেন, জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। 4টি প্রধান গণহত্যা, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই 4টি গণহত্যার বিচারের কাজকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটর বলেন, আগামী বিজয় দিবসে এই সব গণহত্যার বিচার সম্পন্ন করে উদযাপন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে আমি দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা
দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনে বিচার কাজ শেষ করা হবে বলে জানান বক্তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেওয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে। আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন। আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে। আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন, সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনজীবনে স্বস্তি ফেরাতে সরকার কোনো উদ্যোগই নিতে পারেনি বলে দাবি করেন তিনি। বলেন, দেশে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে দরকার নির্বাচিত সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবেলায় একটি নির্বাচিত সরকার জরুরি দাবি করে নির্বাচন আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে। দেশে যে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে তা নির্বাচিত সরকার আসলে কমে আসবে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জনজীবনে স্বস্তি ফেরানোর উদ্যোগ না নিয়ে অন্তর্বর্তী সরকারের অনেকে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটারের বয়স নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টার করা বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। এই জিনিসটা তো কনসেনসাস না, আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, এটা ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুক, যারা নতুন হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। এদিকে দীর্ঘ 13 বছর পর দেশে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 15 বছর পর সমাবেশের সুযোগ পেল বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মামুনুল হক বিএনপি জামায়াতকে হুঁশিয়ারি করে বলেন, যদি তাদের জন্য ঐক্য নষ্ট হয় তবে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। নেতারা বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে ও দেশ গড়ায় ঐক্য ধরে রাখতে হবে।
আর ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে আগুন জ্বললে ভারতও নিরাপদ থাকবে না। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারী আওয়ামী শাসনের জুলুম অত্যাচারে কোনো বড় সমাবেশ করতে পারেনি খেলাফত মজলিস। জুলাই অভ্যুত্থানের পরে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড় পরিসরে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আয়োজন করে তারা। সাবেক আমির মোহাম্মদ ইসাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নেতারা। আমাদের নেতা কর্মীরা রাজপথে ভূমিকা পালন করে যাচ্ছে। সম্মেলনে উপস্থিত হন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, নতুন বাংলাদেশ তৈরির লড়াই অব্যাহত রাখতে হবে। এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চাই। বিগত 53 বছরে এদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয়, তখন কিন্তু খুনি তৈরি হয়, তখন কিন্তু জালেম তৈরি হয়, তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে তাদেরকেও জ্বলতে হবে। বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান। বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল মামুনুল হক বলেন, বিএনপি জামাতের জন্য ঐক্য নষ্ট হলে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। এ সময় খেলাফত মজলিসের আমির বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে আর ষড়যন্ত্র রুখতে নিজেদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই সংস্কারটা যেন সঠিক হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক এই সংস্কার হতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এ সরকারের সময়ে সংস্কার করা না গেলে বাংলাদেশ আর কখনোই সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, প্রকৃত সংস্কার না করতে পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান তিনি। আমি ওনাকে এই প্রশ্নটা ওনার কাছে কিন্তু নামেও আছে আপনার আমার এখানে যে বিষয়টা, এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে একথা বলেন তিনি। এদিকে অন্য এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশের শিক্ষা নিয়ে কাজ করবে। কায়েস রাহাতের প্রতিবেদন। খেলাফত মজলিসের সম্মেলনে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন। বলেন, যেন দলগুলোকে বিভক্ত করে কেউ সুবিধা না নিতে পারে। এ সময় জামায়াতের আমির অভিযোগ করে বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না।
এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। এদের খুনের ইতিহাস নতুন নয়। এদিকে জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশে শিক্ষা নিয়ে কাজ করবে। এ সময় আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেয়। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা তাদের দুঃসহ স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সরকারের কাছে তাদের চিকিৎসা ও এই গণহত্যার দোষীদের বিচার দাবি করেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাতের অন্ধকার কাটিয়ে আগামী বছরের শেষ অথবা 2026 সালের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার সকালে সাতকানিয়া মাদ্রাসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল 1000 পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর 5 মাসে নানা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। সালের প্রথম দিকে আমরা নির্বাচন দেব। এই প্রথম 16-17 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না ইনশাআল্লাহ। এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করতে পারবেন। সুপ্রিম কোর্টের 90% বিচারক বিচার কাজে অনিয়ম করেছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বিকেলে রাজধানীতে সুপ্রিম কোর্টের বিচারকদের মত বিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল একথা বলেন। জানান, সৎ ও যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগ কার্যক্রমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2024 আইন তৈরি করা হবে। বিগত 15 বছরে উচ্চ আদালতে মানুষ সঠিক বিচার পায়নি বলেও অভিযোগ করেন আসিফ নজরুল। আদালতে নিয়োগ ভালো হতে হবে, এটার জন্য আমাদের কিছু করতে হবে। এই সিস্টেম কাজ করছে না, আমাদেরকে কিছু করতে হবে। কিছু করতে হলে আমাদের লয়ের মাধ্যমে করতে হবে। এখন এটা কতটা সংবিধান সম্মতভাবে করা যায়, আরো কত এফিসিয়েন্ট করা যায়, এটার জন্য আপনারা সাজেশন দিয়েছেন। আমাদের মূল লক্ষ্যের প্রশ্নে আপনারা কেউই দ্বিমত পোষণ করি নাই। উচ্চ আদালতে দেয়ার শুড বি মোর কোয়ালিফাইড, মোর অনেস্ট অ্যান্ড মোর ডেডিকেটেড জাজেস। বান্দরবানের সঙ্গে মিয়ানমারের 270 কিলো সীমান্ত বিদ্রোহী আরাকান আর্মির দখলে। তাই এ সময় রোহিঙ্গাদের সেদেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর খামারবাড়িতে এক আয়োজনে এমন মন্তব্য করে তিনি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। ঐক্য সংস্কার নির্বাচন ইস্যুতে জাতীয় সংলাপে উঠে আসে বাংলাদেশের ভূরাজনৈতিক ইস্যু। সম্প্রতি বান্দরবন মায়ানমার সীমান্তে বিদ্রোহী আরাকান আর্মি দখল নিয়েও উদ্বেগ জানান বক্তারা। অনিশ্চিত হয়ে পড়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর উদ্বেগ। আমরা আমাদের যে পলিসি বা আমাদের যে ভাবনা সেটিকে কতখানি আমরা অ্যাকচুয়ালি ক্যালিব্রেট করতে পারছি, কত দ্রুত। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি বিগত সরকার। বারবার পরামর্শ দেওয়া হলেও তা গ্রহণ করেনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশ বাঙালি বিদ্বেষী এবং ইসলামোফোবিক যদি কিছু হয়ে থাকে, ইট ইজ দ্য আরাকান আর্মি। দে আর দ্য মোস্ট বাংলাদেশ বিদ্বেষী, দে আর ইসলামোফোবিক। এগুলো বহুদিন ধরে চলছে, যে কারণে এই যে যারা আগে আসছে আমাদের দেশে, এরপরও কিন্তু 50-60 হাজার রেফিউজি কিন্তু ক্রস করেছে। দিস ইজ বিকজ অফ আরাকান আর্মি।
আরাকান আর্মি প্রেশার এবং তারা রিপ্রেশনের কারণে আরও 1 লক্ষ ওয়েট করতেছে হয়তো আসার জন্য। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, সীমান্তে উত্তেজনা কমলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তি প্রতিষ্ঠিত হলে আমাদের স্বার্থ দুটো, এক হলো শান্তি। আজকে কালকে তো আমি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথাও বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়েও তো সমস্যা আছে। আর যেই অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আরাকান আর্মির সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না, এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। ঐক্যের প্রয়োজন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সড়ক দুর্ঘটনায় পরিবারের 4 সদস্যকে হারিয়ে দিশেহারা ইকবাল হোসেন। শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় নিহত 6 জনের 4 জনই একই পরিবারের। মুন্সিগঞ্জ সিরাজদি খানের নন্দনকোনা গ্রামে কবরস্থানে দাফন করা হয় তাদের। এ ঘটনায় এলাকা জুড়ে নামে শোকের ছায়া। সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। স্ত্রী, 2 মেয়ে ও ছোট্ট নাতিকে হারিয়ে শোকে স্তব্ধ ইকবাল হোসেন। পাশাপাশি সমাহিত করেন সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী আমিনা আক্তার এবং 2 মেয়ে ইমি ও রিহাকে। নাতিকে সমাহিত করা হয় দাদার বাড়ি নোয়াখালীতে। ক্ষোভ জানিয়ে বলেন, সব সরকার সড়ক উন্নয়ন করলেও কেউই নেয়নি দুর্ঘটনা কমানোর উদ্যোগ। এমন শোক যেন আর কাউকে সইতে না হয়, সেজন্য সবাইকে আহ্বান করেন নিরাপদ সড়ক নিশ্চিতে সজাগ হতে। আওয়ামী লীগ, বিএনপি এর সাথে যত সরকার আছে, মানুষের রাস্তার নিরাপত্তার কোনো উন্নয়ন করে নাই, রাস্তা উন্নয়ন করছে। নিরাপদ সড়ক চাই, প্রতিটা ঘরে সারা বাংলাদেশে একটা স্লোগান হোক, আমি এই চাই, আর কিচ্ছু চাই না। একই পরিবারের 4 জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সব শেষ, নাতি বাগনি সব শেষ, বোন সব শেষ। 2টা ভাইয়া, একটা নাতি, স্ত্রী, ওর দুনিয়ার মধ্যে কেউ নাই, কিলিয়া বাঁচবো। 4 জন মারা গেছে, আমরা এদের সবার বিচার চাই। আর 4 জন অসুস্থ, এরা ক্লিনিকে আছে। এই ঘটনায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের পুরো নন্দনকোনা গ্রামে নেমে আসে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীরাও। বেপরা বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ওই ডাইরেক্ট আইসা কি করছে, দেখছে টুল প্লাজার সামনে ব্রেক মারছে, দেখছে ব্রেক নাই, ওই ডাইরেক্ট আইসা প্রাইভেটের ভিতরে মাইরা দিছে। ওই নিশ্চয় নিশা নুশা খাইছে। আর যেখানে মারা গেছে ওইখানে মারা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ব্রিজ টোল দেওয়ার সময় ঠিক আছে, মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট্টখাটো হোক বড় হোক অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে। তো আমাদের দাবি এটা একটু খুঁটিতে দেখা হোক, কেন এই রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এটা তদন্ত কমিটি গঠন করে এটার বিচার চাই। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মামলা প্রক্রিয়াধীন আর আসামির গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। দ্রুত বেপরোয়া বাস চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দোকানে ঢুকে এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল 4:30টার দিকে শহরের পুরানবাজার স্বর্ণকারপট্টি এলাকার যাদবভৃত ভান্ডারে এ ঘটনা ঘটে। নিহত গৌতম চন্দ্র বসু সদর উপজেলার পূর্বরাস্তি এলাকার হারান বসুর ছেলে। নিহত গৌতম যাদবভৃত ভান্ডারে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 4:30টার দিকে ক্রেতা সেজে যাদবভৃত ভান্ডারে আসেন তপন। পরে গৌতমকে লক্ষ্য করে আশেপাশে কেউ কিছু বুঝে ওঠার আগে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় তপন। পরে গুরুতর আহত অবস্থায় গৌতমকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। টাকা পাইবে তার দ্বারে এই নিয়ে গ্যাঞ্জাম শুরু হলো, এই নিয়ে কোপ দিছে। স্থানীয় লোকজন নিয়ে আসে, তার বাম পাশে এবং সামনে বড় ধরনের একটা ইনজুরি আছে, অনেক রক্তপাত হচ্ছিল। আমরা আসার সাথে সাথে তৎক্ষণাৎ ইমার্জেন্সি চিকিৎসা করি এবং চিকিৎসা করার কিছুক্ষণ পরপরেই আসলে সে গ্যাস্ট্রিং অবস্থায় আসছিল এবং মারা যায়। আন্তর্জাতিক অঙ্গনের খবর।
কাজাখস্তানে আজারবাইজান বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি এ ঘটনায় দোষ স্বীকার করেননি। এ নিয়ে শনিবার একটি বিবৃতি প্রকাশ করে ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়, পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ফোনে কথা বলেছেন। এতে আরও বলা হয়, পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। সেই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এর আগে রুশ ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয়েছে বিমানটি, এমনটাই দাবি করেছিল আজারবাইজানের সরকারপন্থী গণমাধ্যম। এমনকি বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার হাত আছে বলে প্রাথমিক দাবি করেছিল হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। জানাবো খেলার খবর। বিপিএলেও ভালো মানের ক্রিকেট হয়, যে কারণে টুর্নামেন্টে অংশ নেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি। জানান, তামিম ইকবালের অনুরোধেই বিপিএল খেলতে এসেছেন তিনি। এদিকে মাশরাফিকে ছাড়াই শুরু হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের বিপিএল মিশন। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিগত কয়েক আসর ধরেই ভালো মানের তারকা ক্রিকেটারের অভাব দেখা যায়। এবারের আসরেও তেমন বড় কোনো তারকা ক্রিকেটার নেই। বড় ক্রিকেটার হিসেবে শনিবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অনুশীলনে দেখা যায় পাকিস্তানি স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদিকে। সকাল 10টার দিকে অনুশীলনে আসে পুরো দল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী, কাইল মায়ার্সের মতো বিদেশি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন। অনুশীলন শেষে বরিশালের পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, বিপিএলও ভালো মানের ক্রিকেট হয়। তামিমের মতো অভিজ্ঞ কিছু ক্রিকেটার দলে থাকায় দল বাড়তি সুবিধা পাবে। আর তামিম ইকবালের অনুরোধেই তিনি বিপিএল খেলতে এসেছেন। তামিম ভাইয়ের আগেও আমাকে বলেছিল, তবে আন্তর্জাতিক ব্যস্ততার জন্য বিপিএলে আর খেলা হয়ে ওঠেনি। তবে এবার যখন ভাই ফোন করেছে আমি তৈরি ছিলাম। এর আগেও পাকিস্তানের অনেক ক্রিকেটারই আসরে খেলেছে, আমিও তাদের মতোই আসরে নিজেকে মেলে ধরতে চাই। আমি এখানকার বেশ কিছু উইকেটের সাথে পরিচিত, সাথে লোকাল ক্রিকেটারদের সাথে কথা বলেও একটা ধারণা পাওয়া যাবে। আমি মাত্রই দলটার সাথে যুক্ত হয়েছি, এখনো সবার সাথে পরিচিত হতে পারিনি। আশা করছি দল হিসেবে আমরা ভালো কিছু করব। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ফ্রাঞ্চাইজিগুলোতে বিদেশি ক্রিকেটাররা ভিড়তে শুরু করলেও সিলেট স্ট্রাইকার্স দলের অনুশীলনে নেই মাশরাফি বিন মুর্তজা। দলটির কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। সিলেট স্ট্রাইকার্স এখনই তাকে নিয়ে আশা ছাড়ছেন না। মাশরাফি খেলার জন্য নিজেকে ফিট মনে করলে দল বিবেচনা করবে বলে জানিয়েছেন সিলেট কোচ মাহমুদ ইমন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।